আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 38তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। আমরা ভিডিওতে এমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলে বিসিএস এর সাবজেক্ট বেসড জব সলিউশন রয়েছে, ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারি জব সলিউশন রয়েছে এবং সেসব ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখেও আগের পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে। শুষ্ক বরফ তৈরিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। প্রচণ্ড চাপে এবং -70.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখতে বরফের মতো সাদা অথচ ধরলে হাত ভিজিয়ে দেয় না, তাই একে শুষ্ক বরফ বলা হয়। এটি অত্যন্ত শীতল হওয়ায় পণ্য পরিবহনের কাজে এটি ব্যবহৃত হয়। সো কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়? তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লোরো ইথেন। বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লোরো ইথেন। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লোরো ইথেন। রেফ্রিজারেটরের রাসায়নিক পদার্থ রূপে পূর্বে ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি ব্যবহার করা হতো, কিন্তু এটি ওজোন স্তরের জন্য ক্ষতিকর বলে বর্তমানে এটি আর ব্যবহার করা হয় না। বর্তমানে রেফ্রিজারেটরে টেট্রাফ্লোরো ইথেন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন HCFC অথবা হাইড্রোফ্লোরোকার্বন অর্থাৎ HFCS ব্যবহার করা হয়। এই গ্যাসগুলো পরিবেশ বান্ধব। তো আমাদের রেফ্রিজারেটরে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? আমাদের টেট্রাফ্লোরো ইথেন। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো গামা রেস। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো গামা রেস। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় গামা রেস। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। ডেঙ্গু ছড়ায় এডিস এজাইপটি মশা দ্বারা। ডেঙ্গু ছড়ায় হচ্ছে অ্যাডিস এজাইপটি মশা দ্বারা। ডেঙ্গু রোগ ছড়ায় অ্যাডিস এজাইপটি মশা দ্বারা। ডেঙ্গু একটি ভাইরাসজনিত মশাবাহিত মারাত্মক রোগ। এডিস মশার দুটি প্রজাতি আছে, একটি হচ্ছে এডিস এজিওটি আর একটা হচ্ছে অ্যাডিস অ্যালবোপিক্টাস নামক মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গু জ্বরে শরীরের প্লাটিলেট কমে যায়, মানে ডেঙ্গু জ্বর হলে শরীরের প্লাটিলেট কমে যায়। আর এডিস রোগ মানে ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি দ্বারা? এডিস এজিওপটি মশা দ্বারা। ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি দ্বারা? অ্যাডিস এজিওপটি মশা দ্বারা। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার। মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপক্ষীণ হয়। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল বলে। তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, অর্থাৎ প্রতিফলিত হয়। ব্যাকটেরিয়ার কোষের নিচে কোনটি উপস্থিত? ক্রোমাটিন। ব্যাকটেরিয়ার কোষের নিচে কোনটি উপস্থিত? ক্রোমাটিন।
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? ক্রোমাটিন, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে ক্রোমাটিন থাকে। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? পার্কিনসন। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? পার্কিনসন। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? পার্কিনসন। পার্কিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যেখানে হাতে ও পায়ের কাঁপুনি হয় ও আক্রান্ত ব্যক্তির নড়াচড়া হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। স্নায়ুকোষে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যার একটি হলো ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নাড়াচড়ায় সাহায্য করে। পার্কিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না, ফলে মাংসপেশির কার্যকারিতা হারায়। সো মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হবে? পার্কিনসন। নিচে কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপা পাম। কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপা পাম। কোন উদ্ভিদটিকে কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপা পাম। নিপা পাম, যাকে বাংলায় গোলপাতা বলে, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিপা ফুটক্যান্স। এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের অঞ্চলে উপকূলীয় এবং মোহনা এলাকায় পাম জাতীয় উদ্ভিদ যাদেরকে নিপা পাম নামেও ডাকা হয়। গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের গোলপাতা হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম উদ্ভিদ। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল। এই স্তরে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, মানে এই ট্রপোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, শিশির, কুয়াশা, বায়ুপ্রবাহ সবকিছু এই স্তরে সংঘটিত হয়। ট্রপোমণ্ডলে প্রায় 90% জলীয় বাষ্প, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি অবস্থান করে। ট্রপোমণ্ডলের শেষ অংশের নাম হচ্ছে ট্রপোবিরতি। শেষ অংশের নাম কি? ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ হতে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারণ করে? 0.68%। পৃথিবীর বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারণ করে? 0.68% বা 0.68%। পৃথিবীর বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারণ করে? 0.68%। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। আর রেশম চাষকে বলা হয় সেরিকালচার। রেশম চাষকে বলে সেরিকালচার। স্টিফেন হকিং হচ্ছেন একজন পদার্থবিদ। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে আমাদের সমুদ্রের ঢেউ। যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পর নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ একবার ব্যবহারের পর যে শক্তি পুনরায় ব্যবহারের সুযোগ থাকে, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির অপর নাম হচ্ছে ক্লিন এনার্জি অথবা গ্রিন এনার্জি। নবায়নযোগ্য শক্তির উৎস সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ু শক্তি, সমুদ্র স্রোত, বায়োমাস, বায়ুমণ্ডল, পারমাণবিক শক্তি, পানি, বায়োগ্যাস, পানির জোয়ার ভাটা, হাইড্রোজেন শক্তি, এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তির উদাহরণ। আজকের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে ফেলবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।